Hello my dear students, wish you all the best for your ongoing NEET preparation. তোমরা আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছ তো? আই হোপ তোমরা আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ। আমি নতুন এনসিইআরটি থেকে ডিটেলে লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেন করছি, আর তার সঙ্গে তোমাদের এনসিইআরটির কোনো লাইন থেকে কি এমসিকিউ হতে পারে তাও আমরা প্র্যাকটিস করতে করতে যাব। অর্থাৎ তোমাদের রিভিশন ভালোভাবেই হতে থাকবে আশা করি, যা খুব দরকার তোমাদের নিট প্রিপারেশনের জন্য। প্র্যাকটিস আর রিভিশন ঠিক হলে অটোমেটিক্যালি নিট ক্র্যাক করা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য, এটা অবশ্যই মনে রাখবে। যাই হোক, আমি আর টাইম নষ্ট করব না, এনসিইআরটির সব লাইন আর এক এক ওয়ার্ডের মানে তোমাদের বোঝাবো। আজকে আমরা লিভিং ওয়ার্ল্ড পড়ব। এটা এনসিইআরটির বইয়ের ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। এটা খুব ছোট চ্যাপ্টার, সেজন্য আমরা চেষ্টা করব পুরো চ্যাপ্টারটাই আজকে পড়ে নিতে। এইভাবে যদি তোমরা বুঝে বুঝে পড়তে থাকো আমার সঙ্গে, নিট খুব ভালোভাবে তোমাদের পড়া হয়ে যাবে, নিটের প্রিপারেশন। আচ্ছা, আরেকটা কথা বলি, নিটের জন্য এই চ্যাপ্টারের ওয়েটেজ কতটা? এই চ্যাপ্টার থেকে একটা দুটো কোশ্চেন আসবে, কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এই কারণেই, কারণ বায়োলজিতে 360 পেতে হলে সব চ্যাপ্টারকেই আমাদের সমান ইম্পর্টেন্স দিতে হবে। চলো আমরা আজকে স্টার্ট করি, একদম ডিটেলে পড়বো আমরা, খুব মন দিয়ে শোনো। কোনো অসুবিধা হলে, কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। লেট স্টার্ট। আচ্ছা, ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়বো। ফার্স্ট ইউনিটের নাম হলো ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, চ্যাপ্টারের নাম দ্য লিভিং ওয়ার্ল্ড। এটাতে পুরনো এনসিইআরটির কিছুটা পোর্শন বাদ গেছে নতুন এনসিইআরটিতে। নতুন এনসিইআরটিতে যা আছে সেটাকে আমরা খুব ভালোভাবে খুঁটিয়ে থরলি পড়বো। বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ life forms and living beings, living processes. The living world comprises an amazing diversity of living organisms. আমরা জানি এই যে living world, that is comprises an amazing diversity of living organism. living world এর মধ্যে living organism বা সজীব যারা, তাদের প্রচুর বৈচিত্র্য আছে। early man could easily perceive the difference between inanimate matter and living organisms. হ্যাঁ, আর্লি ম্যান মানে মানুষ খুব আগে থেকেই ইনঅ্যানিমেট ম্যাটার মানে জড় পদার্থ এবং সজীব এদের মধ্যে পার্থক্য করতে পারে। আর্লি ম্যান ডিফাইন্ড সাম অফ দ্য ইনঅ্যানিমেট ম্যাটার সাচ অ্যাজ উইন্ড, সি, ফায়ার এটসেট্রা। তো আগেকার দিনের মানুষ এই ইনঅ্যানিমেট ম্যাটার মানে যারা জড় পদার্থ, বাতাস, সমুদ্র, আগুন, এদেরকে খুব সুন্দরভাবে ডিফাইন করেছিল, অ্যান্ড সাম অ্যামং দ্য অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদ এবং প্রাণীদেরকেও। এ কমন ফিচার অফ অল সাচ ফর্মস অফ ইনঅ্যানিমেট and animate objects was the sense of awe or fear that they evoked. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই কমন ফিচার of all such forms of inanimate and animate objects was the sense of awe or fear that they evoked. মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইনঅ্যানিমেট বা অ্যানিমেট যে এদের কমন ফিচার হচ্ছে যে সেন্স অফ মানে ফিয়ার, তাকে ভয় পেতে শুরু করেছিল। দ্য ডিসক্রিপশন অফ লিভিং অর্গানিজমস ইনক্লুডিং হিউম্যান বিইংস বিগ্যান মাচ লেটার ইন হিউম্যান হিস্ট্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হিউম্যান লিভিং অর্গানিজমের মধ্যে হিউম্যান বিইংসকে নিয়ে পড়াশোনা সেটা অনেক পরে শুরু হয়েছিল। সোসাইটিজ হুইচ ইন্ডালজড ইন anthropocentric view of biology could register limited progress in biological knowledge. যাই হোক, তাহলে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ অফ বায়োলজি মানে বায়োলজিটা যে মানুষের জন্য বা মানুষ যেভাবে বায়োলজি তৈরি করেছে সেটা অনেক পরে ডেভেলপ করেছিল। সিস্টেমেটিক অ্যান্ড মনুমেন্টাল ডেসক্রিপশন অফ লাইফ ফর্মস ব্রট ইন out of necessity detailed systems of identification, nomenclature and classification. যাই হোক, আমরা গ্র্যাজুয়ালি আমরা সিস্টেমেটিক্স পড়েছি, বিভিন্ন লাইফ ফর্মের প্রচুর ডেসক্রিপশন পড়েছি। দ্য বিগেস্ট স্পিন অফ সাচ স্টাডিজ ওয়াজ দ্য রিকগনিশন অফ শেয়ারিং অফ সিমিলারিটিজ অ্যামং লিভিং অর্গানিজমস বোথ হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। that all present day living organisms are related to each other. তাহলে যত প্রেজেন্ট ডে লিভিং অর্গানিজম আছে তারা সবাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্ড অলসো টু অল অর্গানিজমস দ্যাট এভার লিভড অন দিস আর্থ, এবং অন্যান্য সমস্ত লিভিং অর্গানিজম যারা এই পৃথিবীতে আগে বসবাস করেছে। ওয়াজ এ রিভিলেশন হুইচ হাম্বলড ম্যান অ্যান্ড লিড টু কালচারাল মুভমেন্ট ফর কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। এইভাবে বায়োডাইভার্সিটি, জৈব বৈচিত্র্যের সংরক্ষণ হয়েছে। In the following chapter of this unit, you will get a description including classification of animals and plants from a taxonomic perspective. আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপরে আমরা আর্নেস্ট মায়ারকে নিয়ে পড়বো। আর্নেস্ট মায়ারকে বলা হয় দ্য ডারউইন অফ দ্য 20th century.
কি বলছে দেখো, হি ওয়াজ বর্ন অন 5th July 1904 in Kempten, Germany. Ernest Mayr, the Harvard University evolutionary biologist, who has been called the Darwin of the 20th century, was one of the 100 greatest scientists of all time. Meyer joined the Harvard's Faculty of Arts and Science in 1953 and retired in 1975. Assuming the title Alexander Agassiz Professor of Zoology Emeritus, এই পদে উনি ছিলেন throughout his nearly 80-year career. His research span, তার কোন কোন জায়গায় তার রিসার্চ ছিল আমরা দেখে নিই। অর্নিথোলজি মানে হচ্ছে পাখি নিয়ে পড়াশোনা করা, পাখি নিয়ে স্টাডি করা। ট্যাক্সোনমি মানে হলো বিন্যাসবিধি, মানে শ্রেণীবিন্যাস এসব নিয়ে পড়াশোনা করা। জু জিওগ্রাফি মানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে কোথায় কোন ধরনের প্রাণীর বৈচিত্র্য আছে বা প্রাণীর ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছে সেটা নিয়ে পড়াশোনা। ইভলিউশন মানে হলো পরিব্যক্তি বা বিবর্তন। সিস্টেমেটিক্স ওই ট্যাক্সোনমির মতোই। সিস্টেমেটিক্স মানে হচ্ছে যে প্রত্যেকটা সজীবের মধ্যে তার শ্রেণীবিন্যাস এবং তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা। অ্যান্ড দ্য হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজি, এইটা নিয়ে উনি পড়াশোনা করেছিলেন। He almost single-handedly made the origin of species diversity the central question of evolutionary biology that it is today. He also pioneered the current accepted definition of biological species. Biological species এর current definition উনি প্রথম দিয়েছিলেন। Meyer was awarded the 3 prizes widely regarded as the triple crown of biology. তাহলে ওনাকে ট্রিপল ক্রাউন অফ বায়োলজি বলা হতো। উনি বায়োলজি 3টে প্রাইজ পেয়েছিলেন। কি কি প্রাইজ? একটা হচ্ছে দ্য বালজান প্রাইজ ইন 1983, দ্য ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি ইন 1994, and the Crawford Prize in 1999. Meyer died at the age of 100 years in the year 2005. আচ্ছা, আর এবার আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করি, দ্য লিভিং ওয়ার্ল্ড। তাহলে কি বলছে দেখো, হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। নতুন এনসিইআরটি কিন্তু এই জায়গা থেকে শুরু হচ্ছে। পুরোনো এনসিইআরটিতে এর আগে একটা ইউনিট ছিল, সেটা নতুন এনসিইআরটিতে বাদ পড়ে গেছে। সুতরাং খুব ভালো করে মন দিয়ে তোমরা শোনো। দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস is amazing. The extraordinary habitats in which we find living organisms, be it cold mountains, deciduous forest, ocean, freshwater lakes, deserts or hot spring, leave us speechless. The beauty of a galloping horse, galloping মানে running horse, of the migrating birds, যারা migrate করছে পাখিরা, the valley of flowers or attacking shark evokes awe and a deep sense of wonder. The ecological conflict and cooperation among members of a population among population of community. তাহলে population মানে কি? Group of individuals of a particular species living in a particular area in a particular time. আর population community মানে কি হবে? Community মানে সেখানে group of individuals of different species present in a particular area in a particular time, সেটা হবে community definition. Or even the molecular traffic inside the cell make us deeply reflect on what indeed is life. Life কি সেটা আমাদের বুঝতে হবে। This question has two implicit questions within it. এই কোশ্চেনের ভেতরে আবার দুটো কোশ্চেন আছে। কি লাইফ? The first is a technical one and sixth answer to what living is as opposed to the non-living. তাহলে লিভিং নন লিভিং এর থেকে কিভাবে আলাদা সেটা আমাদের বুঝতে হবে। and the second is a philosophical one and sixth answer to what the purpose of life. লাইফের উদ্দেশ্য কি সেটা নিয়ে আমাদের দেখতে হবে। as scientist we shall not attempt to answer the second question. সায়েন্টিস্ট হিসেবে আমরা সেকেন্ড কোশ্চেনের আনসার দেবো না। আমরা টেকনিক্যাল কোশ্চেন বা বায়োলজিক্যাল কোশ্চেন বা সায়েন্টিফিক কোশ্চেন যেটা উইল ট্রাই টু রিফ্লেক্ট অন হোয়াট ইজ লিভিং। তাহলে কি বলছে দেখো খুব ভালো করে। আচ্ছা, এখান থেকে একটা আমি এমসিকিউ দিয়েছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হ্যাবিটেট ফর লিভিং বিংস? কোল্ড মাউন্টেন, ওশেন, ডেজার্ট, হট স্প্রিং। হ্যাঁ, অপশন দেওয়া আছে অল অফ দ্য হ্যাবিটেট, 2 এরটা এ, 3 এরটা ডি, 4 এরটা সি। তাহলে এখানে এটা হবে রাইট আনসার হচ্ছে অল অফ দ্য হ্যাবিটেট। কোল্ড মাউন্টেন, ওশেন, ডেজার্ট, হট স্প্রিং সব জায়গাতেই লিভিং অর্গানিজম থাকতে পারে। আচ্ছা, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড কি বলছে দেখো। if you look around you will see a large variety of living organisms. যদি আমরা আমাদের চারিপাশে থাকাই আমরা এই সজীবের প্রচুর বৈচিত্র্য দেখতে পাবো। be it plotted plants, insects, birds, your pets or other animals and plants. এটা হতে পারে কোনো টাবের মধ্যে বা পটের মধ্যে লাগানো গাছ, পতঙ্গ, পাখি, আমাদের পোষ্য অথবা যে কোনো প্রাণী বা উদ্ভিদ। there are several organisms that you cannot see with your naked eye. এরকম অনেক
অর্গানিজম আছে, সজীব আছে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তার মানে তারা হলো মাইক্রোস্কোপিক, অ্যান্ড দে আর অল অ্যারাউন্ড ইউ, এবং এরা আমাদের চারপাশে আছে। ইফ ইউ ওয়ার টু ইনক্রিজ দ্য এরিয়া দ্যাট ইউ মেক অবজারভেশনস ইন, যদি এই এরিয়াটাকে বাড়াও, যে এরিয়াতে তুমি অবজার্ভ করছো, দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ অর্গানিজমস দ্যাট ইউ সি উড ইনক্রিজ, যদি তুমি এরিয়াটাকে বাড়াও তাহলে তুমি যে যা অর্গানিজম দেখতে পারবে সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। Each different kind of plant, animal or organism that we see represents a species. আমরা চারিদিকে যে বিভিন্ন প্ল্যান্ট, অ্যানিমাল বা অর্গানিজম দেখি তারা প্রত্যেকেই কিন্তু একটা স্পিসিস। আমরা কিন্তু জেনাস, ফ্যামিলি বা অর্ডার এদেরকে খালি চোখে দেখতে পাই না। দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইবড, তাহলে যে নাম্বার অফ স্পিসিসটা এখন অব্দি জানা গেছে বা ডেসক্রাইব করা গেছে তার রেঞ্জটা হচ্ছে বিটুইন 1.7 to 1.8 মিলিয়ন। দিস রেফার্স টু বায়োডাইভার্সিটি, এটাকে আমরা জৈব বৈচিত্র্য বলবো, অর দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ, এবং এটাকেই বলবো যে সংখ্যক অর্গানিজম বা যে ধরনের, যে প্রকৃতির অর্গানিজম আমাদের এই পরিবেশের মধ্যে আছে। উই শুড রিমেম্বার হিয়ার অ্যাজ উই এক্সপ্লোর নিউ এরিয়াস, আমরা এখানে মনে রাখবো যেহেতু আমরা নতুন কোন একটা এরিয়া নিয়ে আমরা পড়াশোনা করছি, এক্সপ্লোর করছি, অ্যান্ড ইভেন ওল্ড ওয়ান্স, নিউ অর্গানিজমস আর কন্টিনিউয়াসলি বিং আইডেন্টিফাইড, নতুন অর্গানিজমরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তাদের শনাক্তকরণ হয়ে আসছে। অ্যাজ স্টার্টেড আর্লিয়ার, দেয়ার আর মিলিয়ন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড, প্রথমত আমরা দেখতে পেয়েছি যেখানে মিলিয়ন্স, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, তাহলে প্রায় কয়েক লক্ষ এরকম উদ্ভিদ এবং প্রাণী আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। উই নো দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন আওয়ার ওন এরিয়া বাই দেয়ার লোকাল নেমস, আমরা এই উদ্ভিদ বা প্রাণীদেরকে আমাদের এরিয়াতে যারা আছে তাদেরকে আমরা আমাদের লোকাল নাম বা যেগুলো স্থানীয় নাম সেটা দিয়ে আমরা জেনে থাকি বা চিনি। দিস লোকাল নেমস উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস, তাহলে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমরা যাই এই লোকাল নেমটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। ইভেন উইদিন এ কান্ট্রি, একটা দেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু লোকাল নেম আলাদা হবে। যেমন ধরো আমরা আমকে আম বলছি, মারাঠারা এটাকে আম্বা বলে, আবার হিন্দিতে একরকম বলে, হ্যাঁ উড়িয়ারা একরকম বলতে পারে। তো এরকম আমরা দেখবো যে বিভিন্ন জায়গায় কিন্তু স্থানীয় নাম বিভিন্ন হয়। Probably you would recognize the confusion that would be created if we did not find ways and means to talk each other to refer to organisms we are talking about. তাহলে hence there is a need to standardize the naming of living organism, তাহলে লিভিং অর্গানিজমকে যে নামকরণ করা তার একটা স্ট্যান্ডার্ডাইজেশন আমরা দেখতে পাই, such that a particular organism is known by the same name all over the world, তাহলে একটা পার্টিকুলার কোন একটা অর্গানিজম সেটা একই নামে গোটা পৃথিবীতে পরিচিত হতে পারে। দিস প্রসেস ইজ কল্ড অ্যাজ নোমেনক্লেচার, এই পদ্ধতিটাকে বলা হয় নোমেনক্লেচার বা নামকরণ। অবভিয়াসলি নোমেনক্লেচার আর নেমিং ইজ অনলি পসিবল, শনাক্তকরণ মানে নামকরণটা সম্ভব হবে তখনই when the organism is described correctly and we know to what organism is the attached, what organism the name is attached to, this is identification, অর্থাৎ শনাক্তকরণ ঠিকভাবে হয়ে গেলেই আমরা নামকরণ করতে পারবো। আগে শনাক্তকরণ করতে হবে, তারপরে আমাদের নামকরণ করতে হবে। In order to facilitate the study, number of scientists have established procedures to assign in a scientific name to each known organism, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমরা পড়াশোনা করে যাই, দ্য নাম্বার অফ সায়েন্টিস্ট হ্যাজ এস্টাবলিশড প্রসিডিওর টু অ্যাসাইন এ সায়েন্টিফিক নেম টু ইচ নোন অর্গানিজম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে পড়াশোনা করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা অর্গানিজমের একটা করে সায়েন্টিফিক নেম আছে। দিস ইজ অ্যাকসেপ্টেবল টু বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা গোটা পৃথিবীর বায়োলজিস্টদের কাছে অ্যাকসেপ্টেবল হয়েছে। ফর প্ল্যান্ট সায়েন্টিফিক নেমস আর বেসড অন প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্ল্যান্টের যে সমস্ত নাম হুইচ আর প্রোভাইডেড ইন ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, যেটাকে সংক্ষেপে বলা হয় ICBN, এরা সমস্ত প্ল্যান্টের নামকরণ করে। ইউ মে আস্ক হাউ আর অ্যানিমালস আর নেমড, অ্যানিমালরা কিভাবে নামকরণ হয় সেটা আমরা জিজ্ঞেস করতে পারি। অ্যানিমাল ট্যাক্সোনমিস্ট হ্যাভ ইভলভড ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, তাহলে ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, আর এটা মনে রাখবে ইন্টারন্যাশনাল কোডস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবে, এইখানে কিন্তু দেওয়া আছে এটা ফর ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, এটা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, তাহলে এটা যেন ভুল না হয়ে যায়, ICBN বা ICZN এর যদি ফুল ফর্ম লিখতে দেয়। দ্য সায়েন্টিফিক নেমস এনশিওর দ্যাট ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম, সায়েন্টিফিক নেম বলছে যে প্রত্যেকটা অর্গানিজমের একটাই করে নাম থাকবে। ডেসক্রিপশন অফ এনি অর্গানিজম শুড এনেবল দ্য পিপল টু অ্যারাইভ অ্যাট দ্য সেম টাইম,
they also ensure that such a name has not been used for any other known organism। তাহলে এই একটা যদি নামকরণ হয়ে যায় কোনো উদ্ভিদ বা প্রাণী, হ্যাঁ, সেই নামটা কিন্তু অন্য উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তাতে কনফিউশন হবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, biologists follow universally accepted principles to provide scientific name to known organism। known organism মানে কি, যে সমস্ত অর্গানিজমদের শনাক্তকরণ হয়ে গেছে তাদের নামকরণের জন্য বায়োলজিস্টরা একটা ইউনিভার্সাল, একটা সার্বজনীন উপায় গ্রহণ করে। ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্টস, দ্য জেনেরিক নেম অ্যান্ড দ্য স্পেসিফিক এপিফেট। প্রত্যেকটা এরকম বিজ্ঞানসম্মত নামের দুটো পার্ট থাকবে, একটাকে আমরা বলবো জেনেরিক নেম, একটা হচ্ছে জেনেরিক নেম, আর একটা হচ্ছে স্পেসিফিক এপিফেট। জেনেরিক নেম অ্যান্ড দ্য স্পেসিফিক এপিফেট, প্রথমটা হচ্ছে জেনেরিক নেম, তারপরটা স্পেসিফিক এপিফেট, দুটো ওয়ার্ড। দি সিস্টেম অফ প্রোভাইডিং এ নেম উইথ টু কম্পোনেন্ট, এইভাবে দুটো কম্পোনেন্ট দিয়ে যা নামকরণ করা হয়েছে তাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। দিস নেমিং সিস্টেম ওয়াজ গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াস প্রথম এটা নামকরণ করেছিলেন। ইজ বিং প্র্যাকটিসড বাই বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এটা গোটা পৃথিবীর বায়োলজিস্ট এটা প্র্যাকটিস করে। দিস নেমিং সিস্টেম ইউজিং এ টু ওয়ার্ড ফরম্যাট ওয়াজ ফাউন্ড কনভিনিয়েন্ট। এটা কনভিনিয়েন্ট ছিল এই নেমিং সিস্টেম, যেটা দুটো ওয়ার্ড দিয়ে করা হয়েছিল। লেট আস টেক দ্য এক্সাম্পল অফ ম্যাঙ্গো টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে অফ প্রোভাইডিং সায়েন্টিফিক নেমস বেটার। হ্যাঁ, আমরা ম্যাঙ্গোর এক্সাম্পলটাকে, আমের উদাহরণটা আমরা নিচ্ছি যে সায়েন্টিফিক নেম ব্যাপারটা কিভাবে হয় সেটা ভালোভাবে বোঝার জন্য। দ্য সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে আমের যে সায়েন্টিফিক নেম সেটাকে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলে লেখা হয়। লেট আস সি হাউ ইট ইজ বায়োনোমিয়াল নেম। এটা কিভাবে বায়োনোমিয়াল নেম হলো আমরা দেখবো। ইন দিস নেম ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্টস দ্য জেনেরিক নেম অর দ্য জেনাস। হ্যাঁ, এবং তাহলে ম্যাঙ্গিফেরাটা হচ্ছে এখানে জেনাস বা জেনেরিক নেম, while indica is a particular species। ইন্ডিকা হচ্ছে একটা বিশেষ প্রজাতি, অর এ স্পেসিফিক এপিফেট আমরা বলতে পারি। আদার ইউনিভার্সাল রুলস অফ নোমেনক্লেচার আর অ্যাজ ফলোস। বাকি যে সমস্ত আন্তর্জাতিক নিয়মাবলী আছে এই শ্রেণীবিন্যাসের পরে প্রথমে শনাক্তকরণ, তারপর নামকরণ, তো সেটা আমরা দেখব কি কি নিয়ম আছে। এক নম্বর বলছে, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিক্স। দে আর ল্যাটিনাইজড আর ডিরাইভড ফ্রম ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন। সেই জীব অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর আবির্ভাব বা উদ্ভব যেখান থেকেই হোক, এর যে নামকরণ করা হবে সেই নামকরণটা হবে ল্যাটিনাইজড এবং অথবা ল্যাটিন থেকে গ্রহণ করা। বায়োলজিক্যাল নেম যেটা ল্যাটিনে লেখা হয়, মানে লেখার সময়টাকে ল্যাটিনে লেখা হয়, বায়োলজিক্যাল নেমসগুলো হচ্ছে ল্যাটিন ভাষায় তৈরি। অ্যান্ড রিটেন ইন ইটালিক্স, ইটালিক্স ফন্টে এটাকে লেখা হয়, মানে একটু বাঁকিয়ে দিয়ে, তোমরা জানো যখন প্রিন্টেড হতে থাকে। আর যখন আমরা হাতে লিখি তখন আমরা জেনাস আর স্পিসিস, এই যে দুটো কম্পোনেন্ট নিয়ে বিজ্ঞানসম্মত নাম, তো এই জেনাস আর স্পিসিসটাকে আমরা আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করি। কি বলছি দেখো, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্টস দ্য জেনাস while the second component denotes the specific epithet। তাহলে প্রথম বায়োলজিক্যাল নেমের যে প্রথম শব্দ সেটাকে আমরা বলছি জেনাস, while the second component denotes the specific epithet, পরবর্তী কম্পোনেন্টটাকে আমরা বলছি স্পিসিস বা স্পেসিফিক এপিফেট। both the words in a biological name, even handwritten, আর সেপারেটলি আন্ডারলাইন। যেটা বলছিলাম, যদি এই বায়োলজিক্যাল নেমটাকে আমরা হাতে লিখি তাহলে আলাদা আলাদাভাবে এদের আন্ডারলাইন করতে হবে। জেনারেসের জন্য একটা আন্ডারলাইন, স্পিসিসের জন্য একটা আন্ডারলাইন। আর প্রিন্টেড ইন ইটালিক্স, অথবা এটাকে যদি প্রিন্ট করা হয় ইটালিক্সে প্রিন্ট করা হবে, টু ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন, তাদের নামের এই ল্যাটিন মানে উৎস বা এটাকে বোঝানোর জন্য। তারপর কি বলছি দেখো, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে জেনাসের যেটা প্রথম অক্ষর সেটাকে ক্যাপিটালে লিখতে হবে, while the specific epithet starts with a small letter। কিন্তু স্পিসিস বা যেটা স্পেসিফিক এপিফেট সেটা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে। ইট ক্যান বি ইলাস্ট্রেটেড উইথ দি এক্সাম্পল অফ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকার এক্সাম্পল দিয়ে আমরা এটাকে বোঝাতে পারি। নেম অফ দ্য অথার অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিফেট। আমরা স্পেসিফিক এপিফেটের পরে আমরা অথারের যে অথার এদের নামকরণ করেছেন তাদের নামটাকে আমরা ব্যবহার করতে পারি। দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম, অর্থাৎ বায়োলজিক্যাল নেমের একদম শেষে। অ্যান্ড ইজ রিটেন ইন অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম। অ্যাব্রিভিয়েটেড মানে শর্ট ফর্ম, এটাকে শর্ট ফর্মে লেখা হয়। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। হ্যাঁ, লিন মানে লিনিয়াস থেকে এটা শর্ট করে লিন লেখা হয়েছে। ইন ইন্ডিকেটস দ্যাট দ্য স্পিসিস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই লিনিয়াস। লিনিয়াস ছিলেন প্রথম যিনি এই স্পিসিসটাকে ডেসক্রাইব করেছিলেন, তিনি ছিলেন অথার, সেই জন্য তার নামটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে এখানে লিনিয়াসটাকে লিন ভাবে লেখা হয়েছে, ম্যাগনিফেরা ইন্ডিকা লিন।
এরপরে কি বলছে দেখো, since it is nearly impossible to study all the organisms, it is necessary to devise some means to make this possible. যেহেতু পৃথিবীতে এরকম 1.7 থেকে 1.8 মিলিয়ন লিভিং অর্গানিজম আছে, মানে 17 থেকে বা 18 লক্ষ, তাদের সবাইকে তো এরকমভাবে স্টাডি করা সম্ভব নয়। সেই জন্য কি হয়েছে, আমরা এমন একটা উপায় ব্যবহার করব যাতে আমরা সবাইকে সিস্টেমেটিক্যালি স্টাডি করতে পারি। এই উপায়টার নামই হলো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। Classification is the process by which anything is grouped into convenient category. শ্রেণীবিন্যাস হলো এমন একটা প্রসেস যেটাতে বিভিন্ন গ্রুপের উদ্ভিদ বা প্রাণীদেরকে কিছু বিশেষত্বর বেসিসে, বিশেষ ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে, বিশেষত্বর ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করব। ফর এক্সাম্পল, উই ইজিলি রিকগনাইজ গ্রুপস such as plants or animals or dogs or cats or insects. এইভাবে আমরা খুব সহজেই কিন্তু প্ল্যান্ট বা অ্যানিম্যালের বিভিন্ন গ্রুপ, যেমন ডগ, কুকুর, বেড়াল, পতঙ্গ, এদেরকে আমরা শনাক্ত করতে পারি। দ্য মোমেন্ট উই ইউজ এনি অফ দিস টার্মস উই অ্যাসোসিয়েট সার্টেন ক্যারেক্টার্স উইথ দ্য অর্গানিজমস ইন দ্যাট গ্রুপ। যখন কোনো একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণীকে আমরা রাখবো, তখন মনে রাখতে হবে যে ওই গোষ্ঠীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্ভিদ বা প্রাণীরা সবাই বহন করে। হোয়াট ইমেজ ডু ইউ সি when you think of a dog? Obviously each one of us will see dogs and not cats. তো যখন আমরা একটা কুকুরের কথা ভাববো বা কুকুরের একটা প্রতিচ্ছবি চিন্তা করব, হ্যাঁ অবশ্যই আমরা কুকুরের কথাই ভাববো, তখন কিন্তু বিড়ালের কথা আমাদের মাথায় আসবে না। নাও if we were to think on Alsatians, we know what we are talking about. Similarly, suppose we were to say mammals, you would of course think of animals with external ears and body hair. যদি আমরা স্তন্যপায়ী প্রাণীদের কথা বলি, তাহলে অবশ্যই আমরা সেই সমস্ত প্রাণীদেরকেই ভাববো যাদের একটা বহিঃকর্ণ আছে এবং যাদের গোটা দেহ চুল বা লোম দিয়ে ঢাকা থাকে। Likewise in plants, প্ল্যান্টের ক্ষেত্রে if we try to talk about wheat, the picture in each of our minds will be of wheat plants. যদি আমরা wheat বা গমের কথা বলি, আমাদের প্রত্যেকের মনে কিন্তু গম চাষের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যেভাবে দেখতে লাগে সেরকম একটা ছবি ভেসে উঠবে। তাহলে কি বলছে এরপরে, not rice or any other plant. Hence all these dogs, cats, mammals, wheat, rice, plants, animals are convenient categories we use to study organism. তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা গোষ্ঠী, যেমন কুকুর, বেড়াল, স্তন্যপায়ী, হ্যাঁ, হুইট, গম, ধান, অন্যান্য উদ্ভিদ, প্রাণী, এদের সবাইকে আমরা কিছু গোষ্ঠীর মধ্যে ভাগ করে দিই এই জীবদেরকে নিয়ে পড়াশোনা করার জন্য। দ্য সায়েন্টিফিক টার্ম ফর দিস ক্যাটাগরিজ ইজ ট্যাক্সা। তাহলে এই যে গোষ্ঠী যেটাকে বলছি সেটার সায়েন্টিফিক টার্ম হচ্ছে ট্যাক্সা। ট্যাক্সা বলা হয়। হিয়ার ইউ মাস্ট রিকগনাইজ দ্যাট ট্যাক্সা ক্যান ইন্ডিকেট ক্যাটাগরিজ অ্যাট ভেরি ডিফারেন্ট লেভেল। তাহলে আমরা অবশ্যই রিকগনাইজ করতে পারি যে ট্যাক্সাগুলো ডিফারেন্ট ক্যাটাগরির ইন্ডিভিজুয়ালদেরকে রিকগনাইজ করবে। প্ল্যান্টস অলসো ফর্ম এ ট্যাক্সা। প্ল্যান্ট একটা ট্যাক্সা হতে পারে। হুইট ইজ অলসো এ ট্যাক্সা। হুইট বা গম গাছ একটা ট্যাক্সা হতে পারে। সিমিলারলি অ্যানিম্যালস, প্রাণী, ম্যামালস, স্তন্যপায়ী, ডগস, কুকুর, এরা সবাই এক একটা ট্যাক্সা। বাট ইউ নো দ্যাট এ ডগ ইজ এ ম্যামাল। আমরা জানি, তোমরা জানো যে কুকুর হচ্ছে একটা স্তন্যপায়ী, অ্যান্ড ম্যামালস আর অ্যানিমালস, এবং স্তন্যপায়ীরা হলো প্রাণী। সো দেয়ারফর অ্যানিমালস, ম্যামালস, ডগস রিপ্রেজেন্ট ট্যাক্সা অ্যাট ডিফারেন্ট লেভেল। তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্ট লেভেলের ট্যাক্সা। আচ্ছা, hence based on characteristics all living organisms can be classified into different taxa. তাহলে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে সমস্ত সজীবদেরকে আমরা বিভিন্ন ট্যাক্সাতে বা বিভিন্ন ধাপে, বিভিন্ন গোষ্ঠীতে আমরা ভাগ করতে পারি। দিস প্রসেস অফ ক্লাসিফিকেশন ইজ known as taxonomy. তাহলে শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে আমরা ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলবো। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার, অন্তর্গঠন, বহির্গঠন, along with the structure of cell development process and ecological information of organisms are essential and form the basis of modern taxonomic studies. তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো সজীবের বহির্গঠন বা অন্তর্গঠন, তার কোষের গঠন হতে পারে, তার পরিস্ফুরণের পদ্ধতি, তার সম্পর্কে যে বাস্তুতান্ত্রিক তথ্য, সেগুলো আমাদের এই শ্রেণীবিন্যাস বা এই যে বিন্যাস বিধি নিয়ে পড়াশোনা করছি তার জন্য খুবই জরুরি। হেন্স ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার আর দ্য প্রসেস দ্যাট আর বেসিক টু ট্যাক্সোনমি। তাহলে এই বিন্যাস বিধির ভিত্তি হলো ক্যারেক্টারাইজেশন, মানে তাদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা,
তাদের শনাক্ত করা, তাদের বিশেষ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা, যেটাকে আমরা ক্লাসিফিকেশন বলছি, এবং তারপর নোমেনক্লেচার। এগুলো হচ্ছে এই বিন্যাসবিধির এক একটা ধাপ। ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ। ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি নতুন কিছু নয়। হিউম্যান বিংস হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন নোয়িং মোর দ্যান অ্যান্ড মোর অ্যাবাউট দ্য ভেরিয়াস কাইন্ডস অফ অর্গানিজম। আমরা হিউম্যান বিংরা সবসময় চেয়েছে নতুন নতুন অ্যানিম্যালদের বা অর্গানিজম সম্পর্কে জানতে, পার্টিকুলারলি উইথ রেফারেন্স টু দেয়ার ওন ইউজ, এবং যেগুলো বিশেষ করে তাদের কাজে লাগে। In early days, human beings needed to find sources of 4 basic needs of food, clothing and shelter. তাহলে তাদের একদম ফর বেসিক নিডস, মানে তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা ছিল তিনটে জায়গায় প্রাণীদের থেকে। একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে বাসস্থান দেওয়া, আর একটা হচ্ছে জামা কাপড় বস্ত্রাদি দেওয়া। হেন্স দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন আর বেসড অন দ্য ইউজেস অফ ভেরিয়াস অর্গানিজম। সেটা আমরা বলতে পারি যে একদম প্রাথমিক যে শ্রেণীবিন্যাস সেটা ছিল যে এই বিভিন্ন জীবদেরকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই ধর্মের ভিত্তিতে বা সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়েছিল। হিউম্যান বিংস ওয়্যার সিন্স লং not only interested in knowing more about different kinds of organisms and their diversities. Human beings, আমরা জানি যে বিভিন্ন সজীবের সম্পর্কে দীর্ঘদিন ধরেই তাদের আগ্রহ আছে, বাট অলসো দ্য রিলেশনশিপ অ্যামং দেম, এবং তাদের মধ্যে শুধু শ্রেণীবিন্যাস করলেই হবে না, তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে হবে। এই পারস্পরিক সম্পর্ক নির্ধারণের পদ্ধতিকে বলা হয় সিস্টেমেটিক্স। দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা হুইচ মিনস সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। সিস্টেমা মানে হলো গেট টুগেদার, মানে সমস্ত রকম যে অর্গানিজম যেগুলো আমরা জানতে পাচ্ছি বা যেগুলো নিয়ে পড়াশোনা করছি তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানো, সেটাকে আমরা সিস্টেমেটিক্স বলবো। অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে সাজাতে গেলেই কি করতে হবে, আমাদের বিন্যাসবিধি ফলো করতে হবে। বিন্যাসবিধি মানে হলো ওই বৈশিষ্ট্য নির্ধারণ করা, শনাক্ত করা, হ্যাঁ, এবং তোমার ক্যারেক্টারাইজেশন আছে, আইডেন্টিফিকেশন আছে, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস করা, এবং তারপর নামকরণ বা নোমেনক্লেচার, এগুলো করেছি। তাহলে এইভাবে করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচার করলে তবে সেটা সিস্টেমেটিক্সের আওতায় আসবে। আচ্ছা, এবার কি বলছি দেখো। সিস্টেমা ন্যাচারি ক্যারোলাস লিনিয়াস অ্যাজ দ্য টাইটেল অফ হিজ পাবলিকেশন এটা ইউজ করেছেন, এবং সিস্টেমা ন্যাচারি নামক বইতে প্রথম সিস্টেমেটিক্স ওয়ার্ডটা তিনি ইউজ করেছিলেন। দ্য স্কোপ অফ সিস্টেমেটিক্স ওয়াজ ল্যাটার এনলার্জড টু ইনক্লুড, তাহলে সিস্টেমেটিক্সের যে স্কোপ বা উদ্দেশ্য সেটা কি কি পরবর্তীকালে করেছে, সেটা হলো শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। সিস্টেমেটিক টেক্স ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন অর্গানিজম। অর্থাৎ সিস্টেমেটিক্স কি করে, প্রত্যেকটা জীবের মধ্যে ইভলিউশনারি রিলেশনশিপ বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ বার করে। ট্যাক্সোনমিক ক্যাটাগরি ক্লাসিফিকেশন ইজ নট এ সিঙ্গল স্টেপ প্রসেস বাট ইনভলভস hierarchy of steps in which each step represents a rank or category. তাহলে ক্লাসিফিকেশন কিন্তু একটা সিঙ্গেল স্টেপ নয় বা একটা ধাপ নয়। It involves hierarchy of steps in which each step represents a rank or category. তাহলে এখানে এরকম hierarchy of steps রয়েছে, পরপর অনেকগুলো ধাপ আছে এবং এদের প্রত্যেকটা ধাপকে বলা হয় র্যাঙ্ক বা ক্যাটাগরি। Since the category is a part of overall taxonomic arrangement, it is called the taxonomic category. তাহলে এই ক্যাটাগরিটা যখন ট্যাক্সোনমির আন্ডারে চলে আসে তখন এটাকে ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলা হয়। and all categories together constitute the taxonomic hierarchy. এরকম সমস্ত ট্যাক্সাগুলো একসঙ্গে ধাপে ধাপে নিয়ে ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করে। ইচ ক্যাটাগরি রেফার টু অ্যাজ এ ইউনিট অফ ক্লাসিফিকেশন। প্রত্যেকটা ক্যাটাগরিকে যেহেতু আমরা একটা ইউনিট অফ ক্লাসিফিকেশন বলছি, ইনফ্যাক্ট রিপ্রেজেন্টস এ র্যাঙ্ক অ্যান্ড ইজ কমনলি টার্মড অ্যাজ ট্যাক্সন। তাহলে এদের প্রত্যেককে আমরা ট্যাক্সন বলবো। এদের সিঙ্গুলারে হয় ট্যাক্সন আর প্লুরালে হচ্ছে ট্যাক্সা। Taxonomic categories and hierarchy can be illustrated by an example. তাহলে taxonomic category এবং তাদের যে ধাপে ধাপে বর্ণনা hierarchy সেটা আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝতে পারি। Insects represent a group of organisms sharing common features like 3 pairs of jointed legs. তাহলে পতঙ্গরা এমন একটা গোষ্ঠীর মধ্যে পড়বে যাদের মধ্যে কিছু একই ধরনের বৈশিষ্ট্য তারা শেয়ার করে, যেমন 3 pairs of jointed legs, অর্থাৎ 3 জোড়া সন্ধি পদ আছে। সন্ধিপদী প্রাণী তো, পাগুলো হচ্ছে জোড়া জোড়া, তাহলে এরকম জোড়া পদ বা সন্ধিপদ এরকম 3 জোড়া থাকবে পতঙ্গদের ক্ষেত্রে। ইট মিনস ইনসেক্টস আর রিকগনাইজেবল কংক্রিট অবজেক্ট হুইচ ক্যান বি ক্লাসিফাইড অ্যান্ড দাস ওয়ার গিভেন এ র্যাঙ্ক অর ক্যাটাগরি। সুতরাং আমরা বলতে পারি যে এই পতঙ্গরা এমন একটা জীব যেটাকে আমরা খুব সহজভাবে আমরা শনাক্ত করতে পারি, তাদেরকে শ্রেণীবিন্যাস করা হয় এবং তাদেরকে একটা বিশেষ র্যাঙ্ক বা ক্যাটাগরিতে বসানো হয়েছে। ক্যান ইউ নেম আদার সাচ গ্রুপস অফ অর্গানিজমস? তাহলে আমরা এইভাবে কি অন্যান্য অর্গানিজমের গ্রুপ মানে সজীব বস্তুর যে গোষ্ঠী তাদের আমরা নামকরণ করতে পারি? মনে রাখবে
গ্রুপস রিপ্রেজেন্ট ক্যাটাগরি, এই গোষ্ঠীগুলোই কিন্তু ট্যাক্সোনমি ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে। ক্যাটাগরি ফার্দার ডিনোটস র্যাঙ্ক, এবং ক্যাটাগরিটা তারপরে কোনো একটা র্যাঙ্ককে নির্ধারণ করে। Each rank or taxon in fact represent a unit of classification, তাহলে প্রত্যেকটা র্যাঙ্ক বা ট্যাক্সনকে আমরা ইউনিট অফ ক্লাসিফিকেশন বলবো। দিস ট্যাক্সোনমিক গ্রুপস ক্যাটাগরিজ আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টাইটিস, প্রত্যেকটা ট্যাক্সোনমিক গ্রুপের বা ক্যাটাগরিজের একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল এন্টাইটি আছে, অ্যান্ড নট মেয়ারলি মরফোলজিক্যাল অ্যাগ্রিগেটস, এবং তারা যে শুধুমাত্র মরফোলজিক্যাল অ্যাগ্রিগেশন তা নয়, শুধুমাত্র যে যা আমি বহির যে ক্যারেক্টার বা বহির গঠন তাদের উপর ভিত্তি করে যে হয়েছে তা নয়, অত্যন্ত সাইন্টিফিক ভাবে এটা হয়েছে। ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ অফ অল known organisms have lead to the development of common categories such as kingdom, phylum or division. ডিভিশনটা প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সজীবের যদি আমরা ট্যাক্সোনমিক্যাল স্টাডি করি তাহলে আমরা কি বিভিন্ন ক্যাটাগরির আমরা উদ্ভাবন দেখতে পাবো। যেমন হলো কিংডম বা রাজ্য, ফাইলাম হচ্ছে পর্ব, ডিভিশনটা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্লাস হচ্ছে শ্রেণী, অর্ডার হচ্ছে বর্গ, ফ্যামিলি, জেনাস হচ্ছে গণ, আর স্পিসিস হচ্ছে প্রজাতি। অল অর্গানিজমস ইনক্লুডিং দোজ ইন দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডমস হ্যাভ স্পিসিস অ্যাজ দ্য লোয়েস্ট ক্যাটাগরি। তাহলে এই সমস্ত সজীবের মধ্যে যারা উদ্ভিদ বা প্রাণী যেখানেই থাকুক এদের মধ্যে সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি, সব থেকে নিচের দিকে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো স্পিসিস। Now the question you may ask is how to place an organism in various category, কিভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে অর্গানিজমদের প্লেস করলাম। The basic requirement is the knowledge of characters of an individual or group of organism, তাহলে এর জন্য প্রাথমিকভাবে প্রয়োজনীয় হচ্ছে যে সমস্ত অর্গানিজমের ক্যারেক্টারটা জানা বা একটা গোষ্ঠীর ক্যারেক্টারটা জানা। This helps in identifying similarities and dissimilarities among the individuals of the same kind of organism as well as of the other kind of organism, এবং প্রত্যেকটা প্রাণীর বা গোষ্ঠীর যদি নির্দিষ্ট গোষ্ঠীর যদি বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলো আমরা জেনে ফেলতে পারি তাহলে নতুন কোনো উদ্ভিদ বা প্রাণী বা সজীবের সঙ্গে তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য দেখে আমরা তাদের কোনো একটা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে পারবো। তাহলে এরপর কি বলছে দেখো, স্পিসিস। তাহলে এই স্পিসিস কথাটা প্রথম প্রপোজ করেছিলেন, প্রথম স্পিসিস ডেসক্রাইব করেছিলেন আর্নস্ট মায়ার, বাট দ্য স্পিসিস টার্ম ওয়াজ প্রপোজড বাই জন রে, কিন্তু স্পিসিসটা প্রথম ওয়ার্ডটা প্রপোজ করেছিলেন বিজ্ঞানী জন রে। ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজমস উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস অ্যাজ এ স্পিসিস। তাহলে ট্যাক্সোনমিক স্টাডি একটা জীবগোষ্ঠীর একটা গোষ্ঠীকে কিছু ফান্ডামেন্টাল সিমিলারিটিস বা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে বর্ণনা করে, যেটাকে আমরা স্পিসিস বলবো। ওয়ান শুড বি এবল টু ডিস্টিংগুইশ ওয়ান স্পিসিস ফ্রম দি আদার ক্লোজলি রিলেটেড স্পিসিস বেসড অন ডিস্টিংক্ট মরফোলজিক্যাল ডিফারেন্সেস। তাহলে আমরা কোনো একটা জীবগোষ্ঠীকে, কোনো একটা প্রজাতিকে অন্য একটা প্রজাতির থেকে আলাদা করব তার বিশেষ কিছু মরফোলজিক্যাল ডিফারেন্সের জন্য, কিছু কি বলবো, কিছু বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের কথা ভেবে। লেট আস কনসিডার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলানাম টিউবারেশম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আম, সোলানাম টিউবারেশম হচ্ছে আলু বা পটাটো, প্যান্থেরা লিও হচ্ছে লায়ন। অল থ্রি নেমস ইন্ডিকা, টিউবারেশম অ্যান্ড লিও, হ্যাঁ, তাহলে এই তিনটে নামের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্ডিকা, টিউবারেশম এবং লিও, এরা কিন্তু প্রজাতিকে বোঝায়, স্পেসিফিক এপিফেটকে বোঝায়। হোয়াইল দ্য ফার্স্ট ওয়ার্ড যেমন ম্যাঙ্গিফেরা, সোলানাম অথবা প্যান্থেরা এরা কিন্তু জেনেরা বা এরা গণকে বোঝায়, এবং এটা হচ্ছে প্রজাতির ঠিক ওপরের ট্যাক্সা বা ওপরের ক্যাটাগরি গণ, যে স্পিসিসের ঠিক ওপরে আছে জেনাস। ইচ জেনাস মে হ্যাভ ওয়ান অর মোর দেন ওয়ান স্পেসিফিক এপিফেট রিপ্রেজেন্টিং ডিফারেন্ট অর্গানিজম, অর্থাৎ একটা জেনাসের মধ্যে এক বা একাধিক প্রজাতি থাকতে পারে, বাট হ্যাভিং মরফোলজিক্যাল সিমিলারিটিস, কিছু তাদের সাদৃশ্যতা থাকবে এবং কিছু বৈসাদৃশ্য তাদের মধ্যে থাকবে। ফর এক্সাম্পল প্যান্থেরা হ্যাজ অ্যানাদার স্পেসিফিক এপিফেট কল টাইগ্রিস। তাহলে প্যান্থেরা যেমন আমরা প্যান্থেরা লিও দেখলাম সিংহের বিজ্ঞানসম্মত নাম, সেরকম প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। তাহলে দেখো জেনাস বা গণ দুটো কিন্তু একই, অর্থাৎ তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, তারপর তারা দুটো আলাদা আলাদা স্পিসিস, একটা টাইগ্রিস মানে বাঘ আর লিও মানে লায়ন, তাদের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ এদের মধ্যে কিছু বৈসাদৃশ্য থাকছে, সেই জন্য একটা আলাদা স্পিসিসের বা আলাদা প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার দেখো কি বলছে, সোলানাম
include species like Nigram. Solanum nigramটা হচ্ছে blackberry scientific name and Solanum melongena এটা হচ্ছে brinjal বা বেগুনের scientific name. Human beings belong to the species sapiens. হিউম্যান বা মানুষরা যে প্রজাতির অন্তর্ভুক্ত সেটা হলো sapiens which is grouped in the genus Homo, যেটা হোমো নামক গণের অন্তর্ভুক্ত করা হয়েছে. The scientific name thus for human being is written as Homo sapiens. তার বিজ্ঞানসম্মত নাম যেটাকে এভাবে লেখা হয় সেটাকে আমরা Homo sapiens বলবো. এরপরে কি বলছে দেখো, জেনাস বা গণ. Genus comprises a group of related species which has more characters in common in comparison to species of other genera. তাহলে এই যে গণকে আমরা বলবো যে এদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মানে কমন বা সাধারণ বৈশিষ্ট্য আছে এবং ইন কম্পারিজন টু স্পিসিস অফ আদার জেনেরা, হ্যাঁ অন্যান্য গণের যারা প্রজাতি তাদের থেকে এদের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে. উই ক্যান সে দ্যাট জেনেরা আর অ্যাগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস, খুব কাছাকাছি বৈশিষ্ট্যযুক্ত যে প্রজাতির উদ্ভিদ বা প্রাণীরা তাদের একটা গোষ্ঠীকেই বলা হয় জেনেরা. ফর এক্সাম্পল পটাটো অ্যান্ড ব্রিঞ্জেল দুটোই কিন্তু সোলানাম জেনাস, সেম জেনাস আর টু ডিফারেন্ট স্পিসিস. পটাটো হচ্ছে সোলানাম টিউবারোসাম, ব্রিঞ্জাল হচ্ছে সোলানাম মেলঙ্গেনা. তাহলে দুটোর ক্ষেত্রে প্রজাতি দুটো আলাদা বাট দে বিলং টু দ্য সেম জেনাস সোলানাম, তারা একই গণ যেমন সোলানাম তার অন্তর্ভুক্ত. লায়ন মানে প্যান্থেরা লিও, লিওপার্ড হচ্ছে প্যান্থেরা পার্ডাস, টাইগার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস উইথ সেভারাল কমন ফিচার্স. এদের মধ্যেও কিন্তু প্রচুর সাদৃশ্যমূলক বৈশিষ্ট্য আছে. অ্যান্ড অল আর স্পিসিস অফ দ্য জেনাস প্যান্থেরা, এবং এরা কিন্তু সবাই প্যান্থেরা জেনাসের অন্তর্ভুক্ত হয়েছে. দিস জেনাস ডিফার্স ফ্রম অ্যানাদার জেনাস ফেলিস হুইচ ইনক্লুড ক্যাট. আবার ক্যাটদের যে জেনাস বেড়ালের যে গণ সেটা হচ্ছে ফেলিস. এই ফেলিসের থেকে আবার প্যান্থেরা গ্রুপের মধ্যে কিছু অবশ্যই বৈসাদৃশ্য আছে. এরপর জেনাসের ওপরে যেটা ট্যাক্সা বা ক্যাটাগরি সেটা হচ্ছে ফ্যামিলি. এটা যে গ্রুপ অফ রিলেটেড জেনেরা, অনেকগুলো সাদৃশ্যমূলক জেনেরা একসঙ্গে নিয়ে যে সমস্ত জেনার মধ্যে একটা পরে সাদৃশ্য আছে সেইগুলো নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয় উইথ স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটিস অ্যাজ কম্পেয়ার টু জেনাস অ্যান্ড স্পিসিস. জেনাস এবং স্পিসিসের মধ্যে যে ধরনের সিমিলারিটি আছে তার থেকে কম সাদৃশ্য দেখতে পাওয়া যায়. Families are characterized on the basis of both vegetative and reproductive features. ভেজিটেটিভ মানে হচ্ছে মরফোলজিক্যাল বা আমাদের দেখতে কেমন লাগে, আর রিপ্রোডাক্টিভ বা জননগত বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ফ্যামিলিকে ক্লাসিফাই করা হয়. অ্যামং প্ল্যান্টস ফর এক্সাম্পল 3 ডিফারেন্ট জেনেরা সোলানাম, পিটুনিয়া অ্যান্ড ডাটুরা. তাহলে দেখো সবার ক্ষেত্রে 3টে জেনাস কিন্তু আলাদা আলাদা কিন্তু সবাই এগুলো কিন্তু সোলানেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত. অ্যামং অ্যানিমালস ফর এক্সাম্পল জেনাস প্যান্থেরা কম্প্রাইজিং লায়ন, টাইগার, লেপার্ড is put along with the genus Felis. তাহলে এটা একটা জেনাস ফেলিসের সঙ্গে একসঙ্গে ফ্যামিলি ফেলিডির মধ্যে রাখা হয়েছে. তাহলে প্যান্থেরা এবং ফেলিস দুটো আলাদা গণ কিন্তু কিছু বৈশিষ্ট্য সাদৃশ্য থাকার জন্য এদের একই সঙ্গে রাখা হয়েছে. হ্যাঁ, এরপরে কি বলছে দেখো, সিমিলারলি ইফ ইউ অবজার্ভ দ্য ফিচার্স অফ এ ক্যাট অ্যান্ড ডগ, যদি তুমি এইভাবে একটা ক্যাট বা ডগের বৈশিষ্ট্যগুলোকে স্টাডি করো, ইউ উইল ফাইন্ড সাম সিমিলারিটিস, কিছু সাদৃশ্য এবং কিছু পার্থক্য তুমি খুঁজে পাবে. দে আর সেপারেটেড ইনটু টু ডিফারেন্ট ফ্যামিলি. ফেলিডি হচ্ছে বেড়ালের ফ্যামিলি আর ক্যানিডি হচ্ছে কুকুরের ফ্যামিলি, আলাদা আলাদা ফ্যামিলির অন্তর্গত এরা. অর্ডার দেখো কি বলছে, ইউ হ্যাভ সিন আর্লিয়ার দ্যাট ক্যাটাগরিজ লাইক স্পিসিস, জেনাস অ্যান্ড ফ্যামিলিজ আর বেসড অন এ নাম্বার অফ সিমিলার ক্যারেক্টার্স. আমরা অবশ্যই অলরেডি পড়ে ফেলেছি যে প্রজাতি, গণ বা ফ্যামিলি এরা কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে গঠিত হয়. সাধারণভাবে অর্ডার অ্যান্ড আদার হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ আর আইডেন্টিফাইড বেসড অন দ্য অ্যাগ্রিগেটস অফ ক্যারেক্টার. তাহলে অর্ডার বা অন্যান্য যেগুলো উচ্চতর গোষ্ঠী বা ট্যাক্সা সেগুলো কিন্তু অনেক ক্যারেক্টারের অ্যাব্রিভিয়েশন করে তৈরি করা হয়, বিভিন্ন বৈশিষ্ট্যের অ্যাগ্রিগেশন করে এটা তৈরি করা হয়েছে. তাহলে কি বলছে, order being a higher category is the assemblage of families which exhibit a few similar characters. যে সমস্ত ফ্যামিলির মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে, সিমিলার বৈশিষ্ট্য আছে, তাদেরকে এক অর্ডারের মধ্যে রাখা হয়. দ্য সিমিলার ক্যারেক্টার্স আর লেস ইন নাম্বার অ্যাজ কম্পেয়ার টু ডিফারেন্ট জেনেরা ইনক্লুডেড ইন এ ফ্যামিলি. তাহলে একটা ফ্যামিলির মধ্যে যেভাবে অনেকগুলো জেনাসকে এক জায়গায় রাখা হয়, তাদের যে ক্যারেক্টারের সিমিলারিটি আছে এদের ক্ষেত্রে কিন্তু সেই সিমিলারিটিটা কম থাকে. প্ল্যান্ট ফ্যামিলিজ লাইক Convolvulaceae, Solanaceae are included in the order Polymoniales, mainly based on floral character. ফুলের গঠনের ওপর ভিত্তি করে এই যে দুটো আলাদা আলাদা
প্ল্যান্ট ফ্যামিলি যেমন কনভলভুলেসি আর সোলানেসি, এদেরকে কিন্তু একই অর্ডার পলিমোনিয়ালিসের মধ্যে নেওয়া হয়েছে। দ্য অ্যানিম্যাল অর্ডার কার্নিভোরা, একটা প্রাণীদের যে একটা অর্ডার বা বর্গ যে কার্নিভোরা, তার মধ্যে কিন্তু ফেলিডি এবং কেনিডি, হ্যাঁ, ফেলিডি হচ্ছে ফেলিডি হচ্ছে বেড়ালের ফ্যামিলি, আর ক্যানিডি হচ্ছে কুকুরের ফ্যামিলি, দুটোই কিন্তু এই কার্নিভোরার মধ্যে রাখা হয়েছে। ক্লাস কি বলছে তখন শ্রেণী, দিস ক্যাটাগরি ইনক্লুডস রিলেটেড অর্ডার, তাহলে শ্রেণীর মধ্যে কি হবে, কিছু সাদৃশ্যমূলক বর্গ বা অর্ডার যারা আছে তাদের গোষ্ঠীকে আমরা শ্রেণী বলবো। ফর এক্সাম্পল অর্ডার প্রাইমেটা কম্প্রাইজিং মাঙ্কি, গরিলা অ্যান্ড গিবন ইজ প্লেসড ইন ক্লাস ম্যামেলিয়া, তাহলে তিনটে আলাদা আলাদা অর্ডার, যেমন প্রাইমেট মানে তিনটে আলাদা আলাদা অর্ডার না, একই অর্ডার প্রাইমেটের যেগুলো অ্যানিম্যাল যেমন মাঙ্কি, গরিলা বা গিবন, তাদের সবাইকে একটা ক্লাস ম্যামেলিয়ার আন্ডারে রাখা হয়েছে। আবার অন্যান্য অর্ডার যেমন কার্নিভোরার মধ্যে রয়েছে বাঘ, বেড়াল, কুকুর, এদেরকেও কিন্তু ক্লাস ম্যামেলিয়ার মধ্যে রাখা হয়েছে। তো ক্লাস ম্যামেলিয়া হ্যাজ আদার অর্ডারস অলসো, এছাড়াও কিছু অর্ডার আছে, মোট 16টা অর্ডার আছে ম্যামেলিয়াদের মধ্যে। যাই হোক, এরপর কি বলছে দেখো, ফাইলাম ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমালস লাইক ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিশ, অ্যাম্ফিবিয়া, ফিশ মানে মাছ, স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি এবং তোমার স্তন্যপায়ী, হ্যাঁ, এদের সবাইকে নিয়ে যে নেক্সট উচ্চতম ট্যাক্সন বা ক্যাটাগরি তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো ফাইলাম। All these based on the common features like presence of notochord and dorsal hollow neural system and included in phylum Chordata, তাহলে সমস্ত প্রাণী যাদের সাদৃশ্য রয়েছে, একটা নোটোকর্ডের অস্তিত্ব রয়েছে এবং একটা পৃষ্ঠের দিকে একটা ফাঁপা নার্ভ কর্ড রয়েছে, তারা কিন্তু ফাইলাম কর্ডাটার মধ্যে পড়বে। ইন কেস অফ প্ল্যান্টস, উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লাসেস উইথ এ ফিউ সিমিলার ক্যারেক্টার্স আর অ্যাসাইন্ড টু এ হায়ার ক্যাটাগরি কল ডিভিশন, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা ফাইলাম বলবো না, সেটাকে আমরা ডিভিশন বলবো। তাহলে অনেকগুলো ক্লাস বা অনেকগুলো শ্রেণী যাদের মধ্যে পারস্পরিক সাদৃশ্য আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে একটা ডিভিশনের মধ্যে রাখা হয়েছে উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে কিংডম কি বলছে দেখো, অল অ্যানিমালস বিলঙ্গিং টু ভেরিয়াস ফাইলা, তাহলে বিভিন্ন সজীব যারা বিভিন্ন পর্বের বা ফাইলার অন্তর্ভুক্ত, দে আর অ্যাসাইন্ড টু দ্য হায়েস্ট ক্যাটাগরি কল্ড কিংডম, তাদেরকে সর্বোচ্চ ক্যাটাগরি, সর্বোচ্চ যেটা ট্যাক্সা বা র্যাঙ্ক, যেমন হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া ইন দি ক্লাসিফিকেশন সিস্টেম অফ অ্যানিমালস, এবং এখানে এই অ্যানিমেলিয়া কিংডম, অ্যানিমেলিয়া প্রাণী রাজ্যের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। দ্য কিংডম প্ল্যান্টি অন দি আদার হ্যান্ড ইজ হেন্সফোর্থ উইল রেফার টু দোজ টু গ্রুপস অ্যাজ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম, তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে যত সজীব আছে তাদের সাধারণভাবে আমরা দুটো কিংডম বা দুটো রাজ্যে ভাগ করেছি, একটা উদ্ভিদ রাজ্য, একটা প্রাণী রাজ্য। দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ ফ্রম স্পিসিস টু কিংডম হ্যাজ বিন শোন ইন অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্পিসিস থেকে স্পিসিস সবচেয়ে নিচে আছে আর কিংডম সবচেয়ে উপরে আছে, সেগুলোকে আমরা 1.1 ফিগারে দেখবো। দিস আর ব্রড ক্যাটাগরিজ, হাউএভার ট্যাক্সোনমিস্ট হ্যাভ অলসো ডেভেলপড সাব ক্যাটাগরিজ ইন দ্য হায়ারার্কি, কিছু হায়ারার্কিতে আমরা সাব ক্যাটাগরিও দেখতে পেতে পারি। To facilitate sound and scientific placement of various taxa, look at hierarchy in figure 1.1. 1.1 এ দেখো স্পিসিস, তার থেকে জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন, প্রাণীদের ক্ষেত্রে ফাইলাম, আর তারপর একদম উপরে হচ্ছে কিংডম। এইভাবে আমরা করেছি। ক্যান ইউ রিকল অল দ্য বেসিস অফ অ্যারেঞ্জমেন্ট, সে ফর এক্সাম্পল অ্যাজ উই গো হায়ার ফ্রম স্পিসিস টু কিংডম দ্য নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক্স গোজ অন ডিক্রিজিং, তাহলে কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু কমতে কমতে যাবে যত উপরের দিকে উঠবে। লোয়ার দ্য ট্যাক্সা মোর আর দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেম্বার্স উইদিন দ্য ট্যাক্সন শেয়ার, হিয়ার দ্য ক্যাটাগরি greater is the difficulty of determining the relationship to other taxa at the same level, hence the problem of classification becomes more complex. এরপরে আমরা কি দেখবো দেখো, একটা আমরা টেবিল দেখবো which indicates the taxonomic category to which some common organisms like housefly, man, mango, wheat etc. তাহলে দেখো হুইটে কি বলছে, এটা ভালো করে পড়ো হুইটটা, কারণ এটা তোমাদের প্ল্যান্ট ফ্যামিলি সিলেবাসে আছে, এই পোয়েসি ফ্যামিলিটা। তাহলে হুইটের সাইন্টিফিক নেম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম, জেনাস হচ্ছে ট্রিটিকাম, স্পিসিস তো অ্যাস্টিভাম বুঝতে পারলাম, ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোয়েলস, ক্লাস হচ্ছে মোনোকটিলিডন, আর ফাইলাম বা ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখো সাইন্টিফিক নেম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এদের জেনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, স্পিসিস তো ইন্ডিকা আমরা বুঝতে পারছি, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অর্ডার হচ্ছে স্যাপিন্ডেলস, ক্লাস হচ্ছে ডাইকটিলিডন,
আর ফাইলাম বা ডিভিশন, এদের ক্ষেত্রে ডিভিশন সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। হাউস ফ্লাই যেহেতু অ্যানিম্যাল, এর অবশ্যই ফাইলাম পাবো, ডিভিশন নয়। তো এর সাইন্টিফিক নেম হচ্ছে মুসা ডোমেস্টিকা, জেনাস হচ্ছে মুসা, স্পিসিস হচ্ছে ডোমেস্টিকা, ফ্যামিলি হচ্ছে মাসিডি, অর্ডার ডিপটেরা, ক্লাস ইনসেক্টা, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আমরা মানুষের বিজ্ঞানসম্মত নাম আমরা জানি, সাইন্টিফিক নেম হোমোসেপিয়েন্স, জেনাস হোমো, স্পিসিসটা হচ্ছে সেপিয়েন্স, এদের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, অর্ডার হচ্ছে প্রাইমেটা, ক্লাস ম্যামেলিয়া এবং ফাইলাম হচ্ছে কর্ডাটা। এরপর আমরা লাস্ট দেখবো সামারি। তাহলে কি দেখে নিই চট করে একবার, দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন ভ্যারাইটি। এই লিভিং ওয়ার্ল্ডের প্রচুর ভ্যারাইটি, প্রচুর বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। মিলিয়নস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড ডেসক্রাইব। তাহলে প্রচুর প্ল্যান্ট বা অ্যানিম্যাল এইভাবে শনাক্তকরণ হয়েছে এবং তাদের বর্ণনা করা হয়েছে, বাট এ লার্জ নাম্বার স্টিল রিমেন্স আননোন। কিন্তু একটা বড় সংখ্যা এখনো অব্দি আমাদের অজানা রয়ে গেছে। দ্য ভেরি রেঞ্জ অফ অর্গানিজমস ইন টার্মস অফ সাইজ, color, habitat, physiological and morphological features make us seek the defining characteristics of living organism. তাহলে অর্গানিজমের মধ্যে যে আমরা সজীবের মধ্যে যে এত বৈচিত্র্য দেখি, হ্যাঁ, আকারের বৈচিত্র্য, রঙের বৈচিত্র্য, কোথায় থাকে সেই হ্যাবিটেটের বৈচিত্র্য, শারীরবৃত্তীয় এবং তাদের যে মরফোলজিক্যাল ফিচার্স তার যে বৈচিত্র্য আমরা দেখি, মেক আস সিক দ্য ডিফাইনিং, এবং সেখান থেকে কিন্তু আমরা লিভিং অর্গানিজমের কিছু ডিফাইনিং ক্যারেক্টার পাই। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্টাডি অফ কাইন্ডস অ্যান্ড ডাইভার্সিটি অফ অর্গানিজম, biologists have evolved certain rules and principles for identification. তাহলে এই যারা জীববিজ্ঞানী তারা নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা কিছু তত্ত্ব দিয়েছেন প্রাণী বা উদ্ভিদের শনাক্তকরণের জন্য, নামকরণের জন্য এবং তাদের শ্রেণীবিন্যাসের জন্য। দ্য ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিস অ্যাসপেক্টস রেফার টু অ্যাজ ট্যাক্সোনমি। তাহলে সায়েন্সের সেই গোষ্ঠী বা সেই ব্রাঞ্চ যেখানে আমরা সজীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব তাকে আমরা ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলা হয়। দ্য ট্যাক্সোনমিক স্টাডিজ অফ ভেরিয়াস স্পিসিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ইউজফুল ইন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ইন্ডাস্ট্রি, তো বোঝাই যাচ্ছে, অ্যান্ড ইন জেনারেল ফর নোয়িং আদার বায়োরিসোর্সেস অ্যান্ড দেয়ার বায়োডাইভার্সিটি। The basics of taxonomy, like identification and naming or classification of organisms, are universally evolved under international codes based on the resemblance and distinct differences. Each organism is identified and assigned in a corrected scientific biological name comprising two words, যেটাকে আমরা biological nomenclature বলছি। As the biological an organism represent occupies a place or position in the system of classification, there are mainly categories, rank, and generally referred to as taxonomic categories or taxa. All the categories constitute a taxonomic category. আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত ক্যাটাগরিগুলো একটা ট্যাক্সোনমি ক্যাটাগরির মধ্যে। যাই হোক, আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হলো।